উত্তর পূর্ব আফ্রিকার দেশ সুদান। একসময় আফ্রিকার সামরিক শক্তি, ইসলামী ঐক্য ও আরব আফ্রিকান সংহতির প্রতীক হিসেবে বিবেচিত হতো এই সুদান। কিন্তু আজ সে দেশ পরিণত হয়েছে এক রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে। রাজধানী খার্তুম, দারফুর, এলফাসের সব জায়গায় এখন শুধু ধোঁয়া, ধ্বংস আর মৃত্যুর গন্ধ। রাস্তায় পড়ে আছে শত শত লাশ। শহরের অর্ধেক ভবন ধ্বংসস্তূপে পরিণত। এত বেশি মানুষ নিহত হয়েছে যে মৃতদেহের দাফন করতেও কাউকে পাওয়া যাচ্ছে না। বাতাসে ছড়িয়ে পড়েছে পচা দেহের দুর্গন্ধ, আর মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে মরুভূমি পাড়ি দিচ্ছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশটি আজ এক ভয়ঙ্কর ক্ষমতার দ্বন্দ্বের বলি, যেখানে দুই জেনারেলের উচ্চাভিলাষ লাখো নিরীহ মানুষের জীবন কেড়ে নিচ্ছে। এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই সামরিক নেতা, জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান, যিনি সরকারি সেনাবাহিনী SAF এর প্রধান, এবং মোহাম্মদ হামদান হেমেটি দাগালো, আধা সামরিক সংগঠন RSF এর কমান্ডার। একসময় তারা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু, যারা একসঙ্গে 2019 সালে একনায়ক ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করেছিলেন। কিন্তু আজ তারা একে অপরের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। বুরহান চান দেশের সামরিক কাঠামো ও সার্বভৌম ক্ষমতা সেনাবাহিনীর হাতে রাখতে, আর দাগালো চান তার RSF বাহিনীকে সমান মর্যাদা ও স্বাধীন অবস্থান দিতে, যাতে তিনি রাজনীতিতেও প্রভাব বিস্তার করতে পারেন। এই ক্ষমতার লড়াই আজ সুদানের প্রতিটি শহরকে যুদ্ধক্ষেত্রে পরিণত করছে। সুদানের রাজনৈতিক অস্থিরতার সূত্রপাত 2018 সালে, যখন জনগণ 30 বছর ধরে ক্ষমতায় থাকা একনায়ক ওমর আল বশিরের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। সে সময় বুরহান ও দাগালো মিলে সেনা অভ্যুত্থান ঘটিয়ে বশিরকে ক্ষমতাচ্যুত করেন। জনগণ ভেবেছিল এটি গণতন্ত্রের সূচনা, কিন্তু 2019 থেকে 2021 সাল পর্যন্ত তারা যৌথভাবে যে সামরিক কাউন্সিল পরিচালনা করেন, তা ছিল এক নতুন স্বৈরাচারের রূপ। আন্তর্জাতিক চাপে পড়ে তারা বেসামরিক নেতাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি চুক্তি সই করলেও 2021 সালে আবারও কু করে প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদাককে সরিয়ে দেন। এতে বেসামরিক সরকার ভেঙে পড়ে, আর দুই সামরিক নেতার মধ্যে শুরু হয় অবিশ্বাসের দেয়াল। 2023 সালের এপ্রিলে সেই অবিশ্বাস রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হয়। দাগালোর RSF সেনাবাহিনীর বিরুদ্ধে খার্তুমে আক্রমণ চালায়, আর রাজধানীর বিমানবন্দর, সামরিক সদর দপ্তর, এমনকি প্রেসিডেন্ট প্রাসাদও ঘিরে ফেলে। যুদ্ধ ছড়িয়ে পড়ে দেশটির পশ্চিমাঞ্চলীয় দারফুর ও দক্ষিণাঞ্চলে। একসময় যে সেনারা একসঙ্গে মিছিল করেছিল, তারা এখন একে অপরের দিকে কামান ও ড্রোন ছুড়ছে। দারফুর অঞ্চলের এলফাসের শহর এখন এই যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর কেন্দ্র। জাতিসংঘের তথ্যে জানা যায়, RSF সেনাবাহিনী শহরটিতে ব্যাপক গণহত্যা চালিয়েছে। নারী ও শিশুদের হত্যা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, এমনকি হাসপাতাল ও মসজিদেও হামলা চালানো হয়েছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে শহরের বিভিন্ন স্থানে শত শত কবর খোঁড়া হয়েছে। বলা হচ্ছে শুধু এলফাসেরই হাজার হাজার মানুষকে হত্যা করেছে RSF। দারফুরের মানুষদের বিরুদ্ধে এই হত্যাযজ্ঞকে অনেক পর্যবেক্ষক আফ্রিকার নতুন রুয়ান্ডা বলে অভিহিত করেছেন। এই গণহত্যার পেছনে সবচেয়ে বড় হাত সংযুক্ত আরব আমিরাতের। আবুধাবির ছায়াতেই RSF আজ এক শক্তিশালী সামরিক যন্ত্রে পরিণত হয়েছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে, আমিরাতের সামরিক ঘাঁটি থেকে চাঁদের সীমান্ত হয়ে RSF বাহিনীর হাতে পৌঁছাচ্ছে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন। শুধু তাই নয়, RSF কমান্ডারদের জন্য আবুধাবিতে বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পও পরিচালিত হচ্ছে। আমিরাত তাদের হাতে তুলে দিয়েছে তুর্কি ড্রোন, রাশিয়ার সাঁজোয়া যান, চীনা কামান ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা। এর ফলে একসময়কার আধা সামরিক সংগঠন RSF এখন প্রায় পূর্ণাঙ্গ সেনাবাহিনীতে রূপ নিয়েছে। কিন্তু প্রশ্ন হল, আমিরাত কেন এই যুদ্ধকে সমর্থন করছে? এর উত্তর লুকিয়ে আছে সুদানের সোনা ও ভূ রাজনীতিতে। সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুর ও নীল উপত্যকায় রয়েছে বিশাল সোনার খনি।
আরএসএফ যদি এই অঞ্চল নিয়ন্ত্রণে রাখতে পারে তবে সেখানকার সোনা সহজেই পাচার করা যায় দুবাইয়ে। ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে আরএসএফ নিয়ন্ত্রিত অঞ্চল থেকে টন টন সোনা দুবাই গোল্ড মার্কেটে বিক্রি হয়েছে, যা আরএসএফের যুদ্ধ তহবিলের মূল উৎস। আর এই অর্থেই চলছে তাদের যুদ্ধযন্ত্র। আর সেই রক্তমাখা সোনা এখন আমিরাতের অর্থনীতিতে ঢুকছে বৈধ বাণিজ্যের আড়ালে। অর্থাৎ এক মুসলিম দেশের সম্পদ নিয়ে আরেক মুসলিম দেশ পরোক্ষভাবে যুদ্ধকে টিকিয়ে রাখছে এক ভয়ঙ্কর বাস্তবতায়। অন্যদিকে বিশ্বর এসএএফকে সমর্থন দিচ্ছে। রাশিয়া চায় ওয়াগনার গ্রুপের মাধ্যমে সোনার খনি দখল করতে। আর পশ্চিমা দেশগুলো নিজেদের স্বার্থ রক্ষায় দূর থেকে এই যুদ্ধ পর্যবেক্ষণ করছে। ফলে সুদান এখন পরিণত হয়েছে এক প্রক্সি যুদ্ধক্ষেত্রে, যেখানে মুসলিমের রক্ত ঝরাচ্ছে আর বিদেশি শক্তি সেই রক্তের দামে সম্পদ লুটছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক রেড ক্রস জানিয়েছে এই যুদ্ধে এখন পর্যন্ত ১.৫ লাখেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ১.৫ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকট তৈরি হয়েছে। হাসপাতালগুলো বন্ধ, শিশুরা স্কুল হারিয়েছে, মায়েরা হারিয়েছে সন্তান। দেশটির অর্থনীতি ভেঙে পড়ছে, কৃষি বন্ধ, বিদ্যুৎ বিপর্যস্ত। খার্তুম থেকে দারফুর পর্যন্ত এখন লাশে ভরা রাস্তায় বাস্তবতা। অনেক জায়গায় মানবাধিকার কর্মীরা পর্যন্ত প্রবেশ করতে পারছেন না, কারণ আরএসএফ ও এসএএফ উভয়ই সাংবাদিক ও ত্রাণকর্মীদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। তবুও মুসলিম বিশ্ব নীরব। সৌদি আরব, মিশর, কাতার নিজেদের আঞ্চলিক রাজনীতি ও অর্থনৈতিক স্বার্থে ব্যস্ত। আফ্রিকার মুসলিম দেশগুলো এতটাই দুর্বল যে কোনো ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে পারছে না। এমনকি জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীও এই যুদ্ধে অকার্যকর হয়ে পড়েছে। গাজা, ইউক্রেনের মতো এখানেও কোনো আন্তর্জাতিক প্রচারণা নেই কোনো মানবাধিকার আন্দোলনের শোরগোল। এই পরিস্থিতি ইসলামী ঐক্যের ভয়াবহ ব্যর্থতার প্রতিচ্ছবি। একটি মুসলিম দেশ রক্তে ডুবে আছে, অথচ বিশ্ব তাকিয়ে আছে নির্লিপ্ত চোখে। সুদানের এই গৃহযুদ্ধ এখন শুধু ২ জেনারেলের সংঘর্ষ নয়, এটি মানবতা, বিশ্বাস ও মুসলিম ভাইচারের এক ভয়াবহ পরীক্ষা। আজ প্রয়োজন শুধু যুদ্ধবিরতি নয়, প্রয়োজন বিদেশি হস্তক্ষেপ বন্ধের আর সুদানের জনগণের হাতে প্রকৃত সার্বভৌমত্ব ফিরিয়ে দেওয়ার। ওমান ও আফ্রিকান ইউনিয়ন শান্তি আলোচনার চেষ্টা করছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আবুধাবি, মস্কো ও কায়রোর মতো রাজধানী থেকে অর্থ ও অস্ত্র প্রবাহ বন্ধ না হয়, ততক্ষণ এই রক্তপাত থামবে না। সুদান আজ শুধু একটি যুদ্ধবিধ্বস্ত দেশ নয়, এটি মুসলিম বিশ্বের বিবেকের আয়না, যেখানে ২ জেনারেলের ক্ষমতার লালসা, বিদেশি শক্তির স্বার্থ আর ইসলামী বিশ্বের নীরবতা মিলিয়ে সৃষ্টি হয়েছে এক অমানবিক ট্র্যাজেডি। খার্তুম থেকে দারফুর, সব জায়গায় কেবল ধ্বংসের ছবি, রক্তের দাগ আর শিশুর কান্না। যুদ্ধের আগুনে যখন একটি জাতি ছাই হয়ে যাচ্ছে, তখন বিশ্ব দেখছে কিন্তু শুনছে না, দেখছে কিন্তু কিছু করছে না। সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো যখন ড্রোন, অর্থ ও অস্ত্র দিয়ে এই যুদ্ধকে দীর্ঘায়িত করছে, তখন প্রশ্ন জাগে, এই রক্তের দায় আসলে কার? প্রিয় দর্শক, মানবতার নামে এই যুদ্ধগুলো বন্ধ করতে কি কেউ এগিয়ে আসবে, নাকি ইতিহাস আবারও নীরব থাকবে নতুন এক ধ্বংসের সামনে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।